সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাইরাঙ্গামাটি। আজকে আমাদের ক্লাসটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে আছে হিসাবের বইসমূহ, বুকস অফ অ্যাকাউন্টস। পূর্বের ধারাবাহিকতায় এটা এই অধ্যায়ের 11তম ক্লাস। আজকের ক্লাসে আমরা প্রথমে খতিয়ান বা লেজার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। এরপরে জাবেদা এবং খতিয়ান সংক্রান্ত একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। প্রশ্ন হিসেবে এটা হলো আমার 8 নম্বর প্রশ্ন। প্রশ্নটা আমি নিয়েছি ঢাকা বোর্ড 2019-এর 3 নম্বর অঙ্ক। প্রথমে আমরা আসি খতিয়ান বা লেজার কি। খতিয়ানের ইংরেজি প্রতিশব্দ হল লেজার, যা লিজ শব্দ থেকে উৎপত্তি হয়েছে। লিজ শব্দের অর্থ তাক বা সেলফ। তাক বা সেলফের মাধ্যমে যেভাবে ঘরের জিনিসপত্র সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়, ঠিক একইভাবে হিসাবের লেনদেন সমূহকে খতিয়ানের মাধ্যমে সুন্দরভাবে শ্রেণীবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়। তাইলে আমরা বলতে পারি লেনদেনের হিসাব সমূহকে শ্রেণীবদ্ধকরণের বা শ্রেণীবিন্যাসকরণের মাধ্যমে ভিন্ন ভিন্ন খাতের অধীনে স্থায়ীবদ্ধভাবে যেখানে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বা লেজার বলে। আমি আবার বলছি, লেনদেনের হিসাব সমূহকে শ্রেণীবদ্ধকরণ বা শ্রেণীবিন্যাসকরণের মাধ্যমে ভিন্ন ভিন্ন খাতের অধীনে যেখানে স্থায়ীভাবে সংরক্ষণ করা হয় তাকে খতিয়ান বা লেজার বলে। এটি স্থায়ীভাবে সংরক্ষণ করা হয় বিদায় একই হিসেবের পাকা বই বা প্রধান বই হিসেবেও অভিহিত করা হয়। ব্যবসা সমূহের তথ্যের ভান্ডার হচ্ছে খতিয়ান। এই জন্য খতিয়ানকে ব্যবসায়ের হাতিয়ারও বলা হয়। খতিয়ানে লেনদেনের হিসাব সমূহকে স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়। খতিয়ানের মাধ্যমে চূড়ান্ত হিসাব প্রণয়ন সহজ হয়। খতিয়ানের মাধ্যমে উদ্বৃত্ত সমূহের সমন্বয়ে রা মিল তৈরি করে হিসেবের গাণিতিক শুদ্ধ যাচাই করা হয়। খতিয়ানের মাধ্যমে আর্থিক বিষয়সমূহ যেমন আয়, ব্যয়, সম্পদ, দায় ইত্যাদি সম্পর্কে আমরা তথ্য পাই। খতিয়ান ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য ভান্ডার হিসেবে কাজ করে। মালিক এবং কর্মচারীদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটায়। খতিয়ানকে আমরা প্রথমত 2টি শ্রেণীতে ভাগ করতে পারি: ব্যক্তিক খতিয়ান, অব্যক্তিক খতিয়ান। ব্যক্তিক খতিয়ান হলো দেনাদার এবং পাওনাদার বা প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব।
ধারে বিক্রয় বা সেবার মাধ্যমে দেনাদার সৃষ্টি হয়, ধারে ক্রয় বা সেবা গ্রহণের মাধ্যমে পাওনাদার সৃষ্টি হয়। অব্যক্তিক খতিয়ান কি? নামিক হিসাবসমূহ অব্যক্তিক খতিয়ান, সম্পদ দায় সম্পর্কিত হিসাবসমূহ অব্যক্তিক খতিয়ান। খতিয়ানকে আমরা দুই পদ্ধতিতে লিপিবদ্ধ করতে পারি। এক হলো সনাতন পদ্ধতি বা টি-ছক পদ্ধতি, আর একটা হলো আধুনিক বা চলমান জের পদ্ধতি। টি-ছক পদ্ধতিতে আমরা টি আকার একটা ঘর করব, এখানে ডেবিট ক্রেডিট থাকবে, দুইটা টাকার ঘর থাকবে, দুটি তারিখের ঘর থাকবে। আমরা দুই দিকেই খতিয়ানের দুই পাশে হিসাব সমূহকে লিপিবদ্ধ করব। আর চলমান জেরে একটি তারিখের ঘর থাকে, টাকার ঘর থাকে তিনটা বা চারটা। এখানে অটোমেটিক ভাবে প্রতি তারিখকে চলতি উদ্ধৃত সমূহ পাওয়া যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা খতিয়ান বা লেজার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করলাম। এবার আমরা প্রশ্নটা নিয়ে আলোচনা করব। আমি প্রশ্নটা নিয়েছি ঢাকা বোর্ড 2019-এর 3 নম্বর অঙ্ক। আমরা এবার প্রশ্নে আসি। আমি প্রশ্নটা একটু পড়ি। জনাব সাকিবের 2018 সালের জানুয়ারি মাসের লেনদেনগুলো নিম্নরূপ। 2018 জানুয়ারি মাস এর এখানে 7টা লেনদেন দেওয়া আছে। নগদ টাকা এবং আসবাবপত্র নিয়ে কারবার শুরু করে 4 তারিখ মাসিক 10,000 টাকা বেতনের কর্মচারী নিয়োগ দিলেন। 10 তারিখ ধারে পণ্য ক্রয় 30,000 টাকা, 14 তারিখ নগদে পণ্য ক্রয় 20,000 টাকা, 20 তারিখ নগদে পণ্য বিক্রয় 1 লাখ টাকা, 25 তারিখ নিজস্ব তহবিল থেকে ছেলের স্কুলের বেতন প্রদান 1,500 টাকা, 30 তারিখ কর্মচারীর বেতন প্রদান 8,000 টাকা। এই ছিল আমার লেনদেন। করণীয় কয়ে লেনদেন নয় এমন ঘটনাগুলো উল্লেখ করো। আমার প্রদত্ত প্রশ্নে দুটি ঘটনা আছে। মাসিক 10,000 টাকা বেতনের জন্য কর্মচারী নিয়োগ, আর একটা হলো নিজস্ব তহবিল থেকে ছেলের স্কুলের বেতন প্রদান। এই দুটি হলো লেনদেন নয় এমন ঘটনা। ক্ষয়ে 1, 10, 14, 20 তারিখের লেনদেনগুলোকে জাবাদাভুক্ত করো। অর্থাৎ এই 4টা লেনদেনকে জাবাদাভুক্ত করতে হবে, জাবাদা দিতে হবে। গ, ক্রয় হিসাব নগদান হিসাব প্রস্তুত করো। আমাকে দুটি খতিয়ান করতে বলেছে, ক্রয় হিসাব এবং নগদান হিসাব। আমরা চলমান জের পদ্ধতিতেই এই দুটি খতিয়ান প্রস্তুত করব। এই ছিল আমার প্রশ্ন। এবার আমরা উত্তরে আসি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার প্রশ্নের করণীয় কয়ে লেনদেন নয় এমন ঘটনাগুলো হলো, আমি একটা ঘর আঁকলাম তারিখ বিবরণ দিয়ে 2018 জানুয়ারি। আমার প্রদত্ত প্রশ্নে দুটি লেনদেন আছে এরকম যেগুলি ঘটনা লেনদেন নয়। দুটি ঘটনা আছে যেগুলি লেনদেন নয়। প্রথম হলো 4 তারিখ মাসিক মাসিক 10,000 টাকা বেতনে কর্মচারী নিয়োগ। প্রথম ঘটনাটা হলো যেটা লেনদেন নয়, জানুয়ারি 4 তারিখ মাসিক 10,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ। এরপর আছে 25 তারিখ জানুয়ারি 25 তারিখ
সেটা হলো নিজস্ব তহবিল থেকে ছেলের স্কুলের বেতন প্রদান। নিজস্ব তহবিল থেকে ছেলের স্কুলের বেতন প্রদান ১,৫০০ টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার করণীয় কয়ে লেনদেন নয় এমন ঘটনাগুলো হলো দুইটা। জানুয়ারি ৪ তারিখ, জানুয়ারি ২৫ তারিখ। একটা হলো মাসিক ১০,০০০ টাকা বেতনে কর্মচারী নিয়োগ, এটা ঘটনা কিন্তু লেনদেন নয়। আরেকটা হলো ২৫ তারিখ নিজস্ব তহবিল থেকে মালিকের ছেলের স্কুলের বেতন প্রদান ১৫০০ টাকা, এটাও ঘটনা কিন্তু লেনদেন নয়। এটাই ছিল আমার করণীয় কয়ের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার করণীয় ক্ষয়ে জনাব সাকিবের হিসাব বহিতে জাবেদা দাখিলা দিতে হবে 4টা লেনদেন। আমি জাবেদা দাখিলাটা ঘর রাখলাম। তারিখ, হিসাব শিরোনাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, টাকা টাকা। 2018 জানুয়ারি আমার 1 তারিখে লেনদেনটা ছিল নগদ 1 লাখ টাকা এবং 50,000 টাকা রাজপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। নগদ টাকা আনলে নগদান হিসাব ডেবিট 1 লাখ টাকা, আসবাবপত্র হিসাব ডেবিট, দুটি সম্পদ ডেবিট 50,000 টাকা, মূলধন হিসাব ক্রেডিট 1,50,000 টাকা, দুটার যোগফল 1,50,000 টাকা। ব্যাখ্যাটা হবে নগদ টাকা ও আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন বা কারবার শুরু করেন। এটা হলো আমার জানুয়ারির 1 তারিখের লেনদেনের জাবেদা দাখিলা। এরপর হলো আমার 10 তারিখ ধারে পণ্য ক্রয় 30,000 টাকা। ধারে পণ্য ক্রয় করলে হবে, জাবেদাটা হবে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট বা পাওনাদার হিসাব ক্রেডিট। কত টাকা? 30,000 টাকা। আমার 10 তারিখের লেনদেনটা ছিল ধারে পণ্য ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট 30,000 টাকা, 30,000 টাকা। এটা হলো জাবেদা দাখিলা। ব্যাখ্যাটা হবে ধারে পণ্য ক্রয় করা হলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার জাবেদা দাখিলা দিতে হবে 4টা লেনদেনের। আমি এখানে 2টা লেনদেনের দিলাম, বাকি 2টা লেনদেনের জাবেদা দাখিলা আমরা নিচের দিকে দেব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার পরবর্তী 2টা লেনদেন 14 তারিখ আর 20 তারিখ। 14 তারিখের লেনদেনটা হলো নগদে পণ্য ক্রয় 20,000 টাকা। নগদে পণ্য ক্রয় করলে জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 20,000 টাকা। নগদে 14 তারিখ নগদে পণ্য ক্রয়
ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 20,000 টাকা 20,000 টাকা, যেহেতু নগদে পণ্য ক্রয় করা হলো। এটা হলো আমার জাবেদা, এটা হলো আমার ব্যাখ্যা। 20 তারিখে নগদে বিক্রয় 1 লাখ টাকা। নগদে বিক্রয় করলে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, নগদে টাকা আসবে, বিক্রয়টা আমার আয়, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, টাকা হলো আমার 1 লাখ টাকা। এখানে হবে 1 লক্ষ টাকা, বিক্রয় হবে 1 লক্ষ টাকা। জাবেদা হলো নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা। যেহেতু নগদে বিক্রয় করা হলো, আমি যদি যোগ করি দুই পাশে যোগফল হবে 3 লাখ টাকা, এই পাশেও হবে 3 লাখ টাকা। আমি ক্লোজ করে দিলাম, এখানে লিখলাম মোট, মোট বা যোগফল আমার 3 লাখ টাকা 3 লাখ টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার করণীয় ক্ষয়ে আমি প্রথমে দুইটা লেনদেনের জাবেদা দিলাম, এরপরে 14 এবং 20 তারিখে দুটি লেনদেনের জাবেদা এখানে দেওয়া হলো। 14 তারিখে লেনদেনটা ছিল নগদে ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 20,000 টাকা 20,000 টাকা। 20 তারিখেরটা ছিল নগদে বিক্রয়, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট 1 লাখ টাকা 1 লাখ টাকা। আমার প্রথম দুইটা সহ জাবেদার ডেবিট পাশের যোগফল হবে 3 লাখ টাকা, ক্রেডিট পাশের যোগফল হবে 3 লাখ টাকা। এটা হলো আমার মোট। এটি ছিল আমার করণীয় ক্ষয়ের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার করণীয় গয়ে জনাব সাকিব খতিয়ান বই, দুটি খতিয়ান করতে বলেছে আমাকে, ক্রয় হিসাব, নগদান হিসাব। আমরা আধুনিক বা চলমান জের ছকে এই দুটি খতিয়ান করব। চলমান জের ছকের দুটি আমি ঘর আঁকলাম, তারিখ, বিবরণ, সূত্র, ডেবিট ক্রেডিট, এখানে টাকা টাকা লিখে যাবে, জের বা উদ্বৃত্ত, ডেবিট ক্রেডিট। ডান পাশে হিসাবের কোড নাম। একইভাবে নগদানা একই হিসাবের কোড নাম, জের, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট সূত্র, বিবরণ, তারিখ। আমার 60টা লেনদেন থেকে 5টা লেনদেনের তথ্য নিয়ে ক্রয় হিসাব এবং নগদান হিসাব তৈরি করতে হবে। প্রথমে ক্রয় হিসাবটা করি। আমার 10 তারিখে ধারে ক্রয় ছিল 30,000 টাকা, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ক্রয় ডেবিট, ডেবিটে টাকাটা বসবে, এখানে প্রদেয় হিসাব, এখানে জানুয়ারি 10 উল্টা হবে, উদ্বৃত্তের ঘরে বা জেটের ঘরে 30,000 টাকায় বসবে। এরপরে 14 তারিখ নগদে ক্রয়, ক্রয় হিসাব ডেবিট 20,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট, তারিখ 14। আমার জেরের ঘরে আছে ডেবিট দিকে 30,000 টাকা, আবার ডেবিট 20,000 টাকা, 30 এ 20 50,000 টাকা। আমার ক্রয় সংক্রান্ত আর লেনদেন নাই। এরপর আছে আমরা নগদান হিসাব। 2018 জানুয়ারি 1 তারিখে 1 লাখ টাকা নগদে মূলধন নেয়,
নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, নগদান ডেবিট, মূলধন ক্রেডিট, ডেবিট দিকে 1 লাখ টাকা। 14 তারিখ নগদে ক্রয় 20,000 টাকা, ক্রয় হিসাব ডেবিট, নগদান ক্রেডিট, এখানে বলবে ক্রয় হিসাব, এখানে 14, এটা ডেবিট এটা ক্রেডিট, ডেবিট থেকে ক্রেডিট গেলে হবে, অর্থাৎ 1 লাখ থেকে 20,000 গেলে হবে আর 80,000 টাকা। 20 তারিখ নগদে বিক্রয় 1 লাখ টাকা, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এখানে 20 তারিখ, এটাও ডেবিট এটাও ডেবিট, দুইটা ডেবিট যোগ করলে হবে 1,80,000 টাকা। 30 তারিখ বেতন প্রদান 8,000 টাকা, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নগদের ক্রেডিট দিকে, এখানে বেতন হিসাব। 30 তারিখ এটা ডেবিট এটা ক্রেডিট, ডেবিটে 1,80,000, ক্রেডিটে 8,000, মোট হলো 1,72,000। এটা হলো আমার ক্রয় হিসাব চলমান জ্যার পদ্ধতিতে, এটা হলো আমার নগদান হিসাব, তাও চলমান জ্যার পদ্ধতিতে। এটি ছিল আমার করণীয় গয়ের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা খতিয়ান নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং যাবতীয় খতিয়ান সংক্রান্ত একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করেছি। আগামী ক্লাসে আরেকটি সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।